নারীর হাতেই জন্ম নেয় শক্তি, সাহস আর সৃজনশীলতার গল্প। আর সেই গল্পের নামই উদ্যমিনী, যেখানে প্রতিটি উদ্যমিনী নারী তার নিজের ভেতরের আলোকে জ্বালিয়ে দেন অন্য সবার পথ চলার প্রদীপ হয়ে। তাদের অভিজ্ঞতা, সংগ্রাম আর সাফল্য মিলেই তৈরি হয় এক একটি অনুপ্রেরণার মঞ্চ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের উদ্যমিনীতে। চলুন দেরি না করেই পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। আমাদের আজকের অতিথি ফারজানা ইসলাম মৌরি, স্বত্বাধিকারী ক্রাফটিমেশন। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের উদ্যমিনীতে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় দর্শক, ফারজানা ইসলাম আমাদের আজকের উদ্যমিনী কেন সেটাই জানবো ছোট্ট এই তথ্যচিত্র থেকে। চলুন দেখে আসি। একজন নারী যখন নিজের স্বপ্নের পাশে দাঁড়ান, তখন তার পথ শুধু নিজের জন্য নয়, অসংখ্য মানুষের জন্য পথ তৈরি করে। 4 সদস্যের একটি পরিবারে বড় হওয়া ফারজানা ইসলাম মৌরির যাত্রা শুরু হয়েছিল দায়িত্ব আর স্বপ্ন এই দুটোকে একসাথে বুকে নিয়েই। অ্যাকাউন্টিং ও ফিন্যান্সে উচ্চশিক্ষা শেষ করে কর্পোরেট জীবনে প্রবেশ করলেও খুব দ্রুতই বুঝতে পারেন তার পথটা আসলে আলাদা। মাত্র 3000 টাকা আর সীমিত সমর্থন দিয়ে শুরু করেন তার উদ্যোগ ক্রাফটিমেশন। তার সিগনেচার পণ্য হাতে তৈরি 3D মগ, যা আজ হয়ে উঠেছে বাংলাদেশের হস্তশিল্পে এক ব্যতিক্রমধর্মী নাম। বাঁশ, পাট, কাঠ, ধাতু কিংবা রেজিন, প্রতিটি সৃষ্টিতেই ফুটে উঠছে বাংলাদেশের ঐতিহ্য আর এক নারীর সৃজনশীলতার ছাপ। দেশ পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও পৌঁছে গেছে তার কাজ। তবে এই গল্প শুধু ব্যবসার নয়, এটি দায়িত্ববোধেরও। নিজের আয়ের একটি অংশ তিনি ব্যয় করেন মানবিক কাজে। 2024 সালে বেস্ট হ্যান্ডিক্রাফট কোম্পানি অব দ্য ইয়ার এবং 2025 সালে বেস্ট স্টলার অ্যাওয়ার্ড অর্জন তার পথ চলার গুরুত্বপূর্ণ স্বীকৃতি। চ্যালেঞ্জ এসেছে, বাধাও এসেছে, কখনো অপমানও হয়েছেন, তবু থামেননি। কারণ তার বিশ্বাস, নারী মানে শুধু সহনশীলতাই নয়, নারী মানে নেতৃত্ব। আজ তিনি শুধু একজন উদ্যোক্তাই নন, একটি কমিউনিটির শক্তি, একটি প্রজন্মের অনুপ্রেরণা। ফারজানা ইসলাম মৌরি, যিনি প্রমাণ করেছেন ভালোবাসা আর উদ্দেশ্য এক হলে সম্ভাবনার আসলে কোনো সীমা থাকে না। অসাধারণ, সত্যি এখান থেকে শেখার অনেক কিছুই রয়েছে। ফারজানা, শুরুতেই যে প্রশ্নটা করতে চাই, আপনার যাত্রার শুরুটা যদি একটা কথায় বলতে বলি, দায়িত্ব নাকি স্বপ্ন, কোনটা আর কেন? সত্যি বলতে দুটো মিলিয়ে আমার উত্তর, কারণ আমি স্বপ্নটা পূরণ করেছি আমার দায়িত্বশীলতা দিয়ে। ক্রাফটিমেশন আপনার উদ্যোগের নাম, এই নামের পেছনে কি কোনো গল্প আছে? হ্যাঁ, কারণ আমার মনে হয়েছে আমার যেহেতু হ্যান্ডিক্রাফট নিয়ে বিজনেস এবং আমি ক্রাফট করতে পছন্দ করি, তার জন্য আমার নামের এখান থেকে শুরু ক্রাফটিমেশন, যাতে এখানে জিনিসটা এইভাবে হয় যে ক্রাফট জিনিসটাকে আমরা অনেকভাবে প্রেজেন্ট করতে পারি। আসলে নামটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই না? জি, কিন্তু একটু অন্যরকম রাখতে চেয়েছি, এজন্য একটু কঠিনও হয়ে গিয়েছে, বাট আমি চেষ্টা করেছি একটু এক্সাইটিং কিছু থাকুক। অসাধারণ। আপনি তো কর্পোরেট সেক্টরে জব করতেন, মূলত একজন কর্মজীবী নারী ছিলেন। জি, সেই কর্মজীবনকে বন্ধ করে দিয়ে উদ্যোগ জীবন শুরু করা, এই সিদ্ধান্তটা কেন নিলেন এবং এই সিদ্ধান্ত নিতে গিয়ে সাহসটা কোথায় পেলেন? বরাবরের মতন আমি অনেক সাহসী, কারণ আসলে আমার যে পরিবার, সেই পরিবারে আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিজনেস। সো আমার মনে হয়েছে যে আমিও বিজনেসই করব, কিন্তু বিজনেস করার জন্য অন্য কিছু চেয়েছি। আমি পরিবারের বিজনেসকে বড় করা কিংবা পরিবারের বিজনেসে বসাকে প্রাধান্যটা কম দিয়েছি। আমার মনে হয়েছে নিজের কিছু করা উচিত। সো ওখান থেকে জবটা শুরু, এরপরে মনে হচ্ছে না আমার বিজনেসই করা উচিত, কজ আমার রক্তে বিজনেস আছে। সেখান থেকে আমার ভালোবাসার যে আর্ট অ্যান্ড ক্রাফট, সেটাকে নিয়ে আমার যাত্রা শুরু, শখের বসে আমার ব্যবসা শুরু। আর্টে তো আপনার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, প্রফেশনাল কোনো কোয়ালিফিকেশন আর্ট রিলেটেড কোনো সাবজেক্টেও নাই, কিন্তু আপনি কাজ করছেন হ্যান্ডিক্রাফট নিয়ে। এই যে হ্যান্ডিক্রাফট নিয়ে কাজ করছেন কিন্তু প্রফেশনাল কোনো কোয়ালিফিকেশন নাই, এক্ষেত্রে কি কোনো প্রতিবন্ধকতা আপনি ফেস করেছেন? অবশ্যই, কারণ যেহেতু আমার কাজ, আমার ভালোবাসা দুটো আলাদা আলাদা জিনিস। বাট যখন আমি পড়ালেখা করে শেষ করলাম অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সে, দেন আমার মনে হলো যে আর্ট নিয়ে করব। তো আর্ট নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি যে যখন আমার কোনো এমপ্লয়ি হায়ার করা লাগলো যে আর্ট রিলেটেড আরও কিছু, কারণ আমার আর্টটা তো জেনেটিক্যালি আমি মনে করি যেটা আমি
ফিল করি সেটাই আমি আমার কাজে প্রকাশ করার চেষ্টা করি। তো আমার মনে হয়েছে যে এমন কিছু আমার অ্যাড করা উচিত যে হচ্ছে যে এডুকেটেড এই রিলেটেড, কিন্তু তাদেরকে আমার সাথে পেতে একটু কষ্ট হয়েছে, কারণ যেহেতু আমি এডুকেটেড না আর্ট রিলেটেড, সো আমার সাথে কমফোর্টেবল ছিল না এই ধরনের স্টুডেন্টরা প্রথম দিকে কাজ করতে, কিন্তু আলহামদুলিল্লাহ এখন সব ঠিক আছে। আচ্ছা, আপনি কি মনে করেন যে আমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছি সেটা নিয়ে কাজ করতে হলে আমাকে ব্যাকগ্রাউন্ডে সেই প্রোডাক্ট রিলেটেড স্টাডি থাকা দরকার? হ্যাঁ, অবশ্যই। আমি সেটা অবশ্যই মানি, কারণ আমি তো শখে শুরু করেছি, কিন্তু শখেই আসলে সব কিছুতে জাম্প করা উচিত না, এটা করে বুঝতে পেরেছি। এই জন্য দেখা যায় যে আমি সবাইকেই বলতে যাই যে একটু শিখে জেনে বুঝে মিনিমাম 1 বছরের প্ল্যান করে তারপরে নামা উচিত, কারণ উইদাউট এনি প্রিপারেশন নামলে হয় কি সবার তো আর এক চান্সে লাগে না, লাক থাকে না। আবার দেখা যায় যে অনেকে আবার ডিসস্যাটিসফাই হয়ে যায় যে আচ্ছা আমার একটা প্ল্যান ছিল, সে ওয়াইজ হয়তো বা আমি আমার কাজটা করতে পারলাম না, তো আমাকে দিয়ে হয়তো হবে না। সো ওই জিনিসগুলা যাতে মানসিকভাবে একটা মেয়ের ভেতরে এটা অনেক বেশি তাড়াতাড়ি হয়। আমরা পারিবারিকভাবেও অনেকে বলতে থাকে তুমি এখানে সময় না দিয়ে এটা করছো কেন, তার মানে তুমি এটাতে ভালো না, আর দরকার নাই। সো ওই জিনিসগুলোও দেখা যায় যে তখন প্রেশার চলে আসে ফ্যামিলিগতভাবে। তো আমার মনে হয় যে সেই ধরনের প্রিপারেশন নিয়ে ওদিকে ফিল্ডে পড়ালেখা করে কিংবা একটু যাচাই বাছাই করে যে আসলেই করা সম্ভব কিনা তা পরে করা উচিত, কারণ আমার মতো নেমে যেয়ে তারপরে ফাইট করাটা অ্যাকচুয়ালি ডিফিকাল্ট হয়। আপনি তো একজন কর্পোরেট লেডি ছিলেন, চাকুরিজীবী নারী ছিলেন। চাকুরি জীবন এবং উদ্যোক্তা জীবনের পার্থক্যটা মূলত কোথায় দেখতে পান? আর এই যে চাকুরি ছেড়ে নিজের ব্যবসা শুরু করা, এই সিদ্ধান্তটাই বা কেন নিলেন? আসলে আমার না কিছু শখের কাজ আছে, কিছু মনের খোরাক আমি পূরণ করি কিছু মানবিক কাজ করে। তো আমার মনে হয়েছে যখন আমি চাকরি করতাম, আমার চাকরি করা অবস্থাতে আমার পক্ষে সম্ভবই হতো না আমার মনের খোরাকগুলো মানে সময় মতন করার। দেখা যেত একটা টাইম বডি ক্লকের সাথে ম্যাচ করতে পারতাম না। তো তখন আমার মনে হলো যে না, আসলে আমার নিজেরই কিছু করা উচিত। যদি আমি হালাল উপায় কামাই করি, অফকোর্স আমার সেখানে বরকত আসবে, এবং বরকত আসলে আমার আমার যে মানবিক কাজগুলো সেগুলোও আমি করতে পারবো। সো আসলে আমার হ্যান্ডিক্রাফটের এই ক্রাফটি মেশিনটার জন্ম আমার ওই মনের খোরাক পূরণ করার জন্যই। কত সালে যাত্রা শুরু করেছিল ক্রাফটি মেশিন? 2000 সালে, 2020-এ। অনেকটা পথ পাড়ি দিলেন। জি, আলহামদুলিল্লাহ। সেই 2020 সাল থেকে এখন 2025 শেষ করে 26-এর মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি। তখনকার ক্রাফটি মেশিন আর এখনের ক্রাফটি মেশিন, এই যাত্রাপথটা সম্পর্কে একটু জানতে চাইবো। তখনের ক্রাফটি মেশিন অনেক আলাদা, কারণ তখন আমি কি করতাম যে একটা কাস্টমারের কাস্টমাইজ ডিজাইনের গিফট আমি মেক করতাম। তারপরে আস্তে আস্তে কিছু ফিক্সড প্রোডাক্ট চলে আসছে। তারপরে আস্তে আস্তে জিনিসগুলোকে আমি আরেকটু অন্যদিকে কনভার্ট করেছি, যে দেশের বাইরে আমার কিছু কাস্টমার ছিল, কিছু বায়ার ছিল, তারা তাদের ওখানে শোরুমের জন্য কিছু নিত প্রোডাক্ট। সো দেখা গেলো যে কিছু অ্যাফিলিয়েশনে চলে গিয়েছিলাম যে আমি আপনাদেরকে প্রোডাক্ট দিব, বাট আমি ডিসক্লোজ করব না যে আমি কী কী ডিজাইন দিচ্ছি। এভাবে করে করে করেছি, দেখেছি যে আমি আমার বলে না যে ব্যবসাকে সাস্টেইনেবল করার জন্য, স্কেলেবল করার জন্য আমি অনেকবার অনেক ডিসিশন নিয়েছি, অনেক ধরনের চেঞ্জেস এনেছি আমার ব্যবসাতে। সো তখন থেকে এখন পর্যন্ত যতটুকু জার্নি, সেই জার্নির আসলে অনেক বেশি আপস অ্যান্ড ডাউন আছে। তার উপরে আমার 24 সালে প্রবলেম হয়েছিল, সেটা হচ্ছে বন্যা হয়েছিল। এক রাতে বৃষ্টিতে পানি হয়ে গিয়েছিল জুলাইয়ের 3 তারিখে। তারপরে হচ্ছে যে জুলাইয়ের সমস্যা শুরু হলো দেশের। তারপরে তো আরও অনেক কিছু। তার সাথে সাথে আরেকটা জিনিস, যে 20 সালে শুরু হওয়ার পরপরই কিন্তু করোনার ধাক্কা খেয়েছে। সো কিন্তু এটা সত্যি কথা যে করোনা ধাক্কা খাওয়ার পরে কিন্তু ই কমার্সটার প্রতি মানুষের ট্রাস্ট বেড়েছে, তার জন্য আমার ই কমার্স সেক্টরটা বুম হয়েছে। সো ধাক্কার সাথে সাথে ফলও পেয়েছি, কিন্তু এর পরে একটার পর একটা ধাক্কাগুলো হচ্ছে আমাদের মতন ছোট উদ্যোক্তারা অনেক অনেক বেশি সহ্য করা লেগেছে, যে না এগুলা পার হয়ে যাবে। নিজের মানসিক ভারসাম্যটা ধরে রাখাটা আমাদের মতো উদ্যোক্তাদের অনেক বড় একটা চ্যালেঞ্জের জিনিস। মানসিক ভারসাম্যের যে কথাটা বললেন, এখানে সেই প্রশ্নটা চলেই আসে। উত্থান পতনের মধ্যে দিয়েই কিন্তু শুধু উদ্যোগ জীবন নয়, আমাদের ব্যক্তি জীবনটাও কিন্তু যায়। করোনা ধাক্কা সামলেছেন, এক রাতে প্রোডাক্ট সব ভেসে গেছে, সেই ধাক্কা সামলেছেন। এছাড়াও পারিপার্শ্বিক চাপ তো রয়েছেই। মানসিক অবস্থার জায়গাটাতে শক্ত থাকা, এটা কতটুকু গুরুত্বপূর্ণ বলে মনে করেন? আমরা যদি নর্মালি দেখি যে করোনার ভয়ে আতঙ্কে ম্যাক্সিমাম মানুষ মারা গিয়েছে।
তো ব্যাপারটা ওই ধরনেরই, আমরা যদি একটা জিনিস নিয়ে ভয় পাই, ব্যবসা করতে নেমে একটা লস হবে, এটাই নর্মাল, লস হবে, লাভ হবে, কখনো বেশি লাভ হবে, কখনো কম লাভ হবে, কখনো লস বড় হবে, কখনো লস ছোট হবে। ইট ডাজন্ট মিন যে এখানে থেমে যেতে হবে। তো মানসিকভাবে আসলে এই ভারসাম্যটা রক্ষা রাখাটা নিজের সাথে নিজের কাউন্সেলিং করতে হবে অনেক। স্বাভাবিকভাবে আমাদের সবার লাইফে কম বেশি আপস অ্যান্ড ডাউন থাকে। তো আমি বলবো আমার লাইফে অনেক বেশি আপস অ্যান্ড ডাউন ছিল, এবং এর মধ্যে বিজনেসের আপস অ্যান্ড ডাউনের মধ্যে নিজেকে মেনটেন করা যে না আমাকে বিজনেস করতে হবে, ফোকাস রাখা, কারণ আমার নিয়ত একটাই, আমাকে ভালো কাজ করতে হবে, আমাকে সমাজকে এমন একটা জিনিস রিটার্ন দিতে হবে যাতে সমাজ আমাকে আমার চলে যাওয়ার পরেও মনে রাখে, এবং আমার প্রত্যেকটা কাজ, আমার এক ব্যবসা থেকে 3 ব্যবসা করা, 3 ব্যবসার জার্নি, কিন্তু ওই 3টা জিনিস 3 রকম। তো ওই জিনিসগুলা থেকেও ফিডব্যাক আসা, কারণ সাথে সাথে ফিডব্যাক আসে না, সব কিছু একটা টাইমের ব্যাপার। আজকে ক্রাফটিমেশনের 5 বছর পূরণ হয়েছে, তো এরপরে ওটা এটা থেকে আরও যারা যারা যেগুলো বের করেছে সেগুলো কিছু ফেল হয়েছে, কিছু ঠিক হয়েছে। তো এই যে ছোট ছোট জার্নি, অনেকেই বলে যে মাল্টিপল কাজ কেন করতে হবে, কিন্তু আমি যদি বলি যে আমি নিজেকে মাল্টিপল ট্যালেন্টেড পারসন মনে করি, তাহলে অবশ্যই আমাকে মাল্টিপল সেক্টরে কাজ করতে হবে। তা না হলে হতে পারে আমার একটা কাজের জন্য আরেকজনের যে ভালোটা হতো সেটা আমি করতে পারছি না। সো আমার মনে হয়েছে যে শুধু ব্যবসায়ী ট্যাগটা আমার সাথে আমি না লাগায় রাখি, কিংবা উদ্যোক্তায় শুধু উদ্যোক্তাও না লাগাই, কারণ আমার মনে হয়েছে যে আমার ভিতরে অনেক বলে না যে অনেক জেদ, একটা জেদ আছে যে না আমাকে করতেই হবে, আমি করে দেখাবোই। সো ওই করতেই হবে, করে দেখাবোর যে জেদ, এই জেদটা আমি চাই যে আশেপাশে যাদের ভিতরে একটু কম আছে কিংবা অন্য কেউ দাবিয়ে দেওয়ার চেষ্টা করে, তারা যাতে একটু ফিল করে, কানেক্ট করে, এবং তারা যাতে সে কাজগুলোতে আগাতে পারে। অসাধারণ ধারাবাহিকতা ধরে রেখে চারপাশের চাপকে সামলে এই যে এগিয়ে যাওয়ার যে মানসিকতা আপনার, এটা অবশ্যই প্রশংসার দাবিদার। ক্রাফটিমেশনের সিগনেচার প্রোডাক্ট তো 3D মগ। এই মগের মাধ্যমে আমার কাছে যেটা মনে হয়েছে যে ক্রাফটিমেশন অনেকটা দূর এগিয়ে গেছে। এই মগটা একটা বিশেষ জায়গা তৈরি করে নিয়েছে। এই মগ তৈরির পেছনের গল্পটা একটু জানতে চাইবো। আসলে ক্রাফটিমেশনে যখন আমি শুরু করেছি, মগ দিয়ে যেটা শুরু করেছি, এটা তখন কিন্তু বাংলাদেশে 3D মগ ছিল না। আমাদের আসলে নর্মাল ইন্টারন্যাশনালি দেখা গেল যে পলিমার ক্লের একটা চল ছিল ওই সময়। তো আমি কি করেছি, একটু আমার নিজের কিছু ইনগ্রেডিয়েন্ট ইউজ করে, সিরামিকের সাথে অ্যাড করে এমন কিছু করতে চেয়েছি যেটা আসলে একটা যে কোনো একটা কাস্টমারকে আমি একজনকেও একটা পিস হলেও কাস্টমাইজ করে দিতে পারবো অ্যাফোর্ডেবলের ভেতরে। কারণ আমার মনে হচ্ছে 500 টাকার ভেতরে হলে তার জন্য বেটার হবে, এবং ওই প্রোডাকশনটাকে মেনটেন করা, ওই কাজগুলো থেকে নিজের নিজের ডিজাইন বের করা, কাস্টমারদের মনের ইচ্ছা থেকে ডিজাইন বের করা। ম্যাক্সিমামই আমার ডিজাইন দেখা যাচ্ছে কাস্টমারের ডিজাইন, আমার খুব কম কষ্ট করা লাগছে। সো সেই জায়গাগুলোতে কাজগুলো আমি 3 বছর পুরো ব্যবসায় শুধু 3 বছর শুধু আমি মগই সেল করেছি ক্রাফটিমেশনে। এরপরে এটার এই যাত্রার বাংলাদেশের পায়োনিয়ার হলাম। এরপরে কিছু অনেক পেজেস, অনেক নারী উদ্যোক্তারা আছে, অনেক স্টুডেন্টরা আছে যারা হচ্ছে পলিমার ক্লে দিয়ে মেক করেছে। আমি সবসময় সবাইকে বলেছি গো ফর ইট। অনেকে আমার কাছে জানতে চেয়েছে যে আমি কি ম্যাটেরিয়াল ইউজ করি, আমি সেটা ডিসক্লোজ করে দিই, কিন্তু তারা তাদের মতো যেটা ইন্টারন্যাশনাল মার্কেটে আছে ক্লের, সেটা নিয়ে ট্রাই করেছে। এবং বাট এই যে আমি অভ্যস্ত করেছি একটা মানুষকে যে মগের একটা অন্য রকমের সৌন্দর্য আছে, যেটা চাইলে একটু অন্যভাবে কাস্টমাইজ করা যায়, একটু বের হয়ে আসতেছে 3D ডিজাইন অনুভব করা যায়, প্রিন্টেরও বাইরে কিছু। তো ওই জিনিসটা যে একটা মানুষ ফিল করার পরে কিন্তু এটা একটা ব্যবসা, একটা জনরা তৈরি হয়েছে। আমি কাস্টমারও মেক করেছি, আমি কিন্তু যারা সেল করতে পারে এরকম মানুষও বেক করেছি। সো উদ্যোক্তারা কিন্তু তৈরি হয়েছে সেখান থেকে ভাইরাল হওয়ার কারণে। মগ কিন্তু আমাদের কাছে আমরা পানি খাচ্ছি এরকমই তো একটা কনসেপ্ট ছিল, এরকমই একটা জিনিস ছিল। সেটাতেই একটা নান্দনিকতার ছোঁয়া এনে আপনি জিনিসটাকে মানুষের সামনে ভিন্নভাবে উপস্থাপন করেছেন, এবং আমরা যেটা বিশ্বাস করি যে একজন উদ্যোক্তার মধ্যে এই ভিন্ন চিন্তার মানসিকতাটাই তাকে অন্য উদ্যোক্তা থেকে পৃথক করে দেয়। খুবই ভালো লাগলো আপনার এই কনসেপ্টটা শুনে। আপনার উদ্যোগের মোট ইনকামের 5% মানবিক কাজে ব্যয় হয়, এটা আমরা জেনেছি। এই মানবিক কোন কোন খাতে আপনি এই ব্যয়গুলো করেন, এবং মূলত এটা কাদের পেছনে ব্যয় করেন? আমার মোট অঙ্কের 5% না, আমার প্রত্যেকটা প্রোডাক্টের 5%। আমার ওয়েবসাইটে এবং আমার ফেসবুকে দেওয়া আছে, আমার প্রত্যেকটা প্রোডাক্টের 5% আমি চ্যারিটি ওয়ার্ক করে থাকি। অনেক সময় যারা আছে যে তারা কাস্টমার অনেক সময় ডিসকাউন্ট চায় এবং তারা বলে যে আমি ইন্টারেস্টেড না,
সো তখন দেখা যায় তারা ওটা মাইনাস করে দিতে বলে 5%টা, ওটাও করে দেই। তো বাট এই যে 5%টা, এই 5%টাই একটা টাইমে আমাদের একটু গুড অ্যামাউন্ট হয় এবং আমরা বছরে 4টা প্রজেক্ট করে থাকি। একটা হচ্ছে রোজার সময়, রোজার ঈদের সময় মোটামুটি 1 সপ্তাহের মতন যাতে বাজার থাকে, যতটুকু মানুষকে করা যায়, মিনিমাম 20 জনের থেকে আমরা শুরু করি টার্গেট, যে এটা একটা প্রজেক্ট হিসেবে আমরা দিই। আমি ব্যক্তিগতভাবে দিয়ে থাকি, যেখানে হচ্ছে কাউকে ফেস আনি না, চেষ্টা করি জাস্ট দিয়ে শেষ করে দিতে, সেভাবে প্রচার না করতে। বাট হ্যাঁ, আমাদের ক্রাফটিমেশনে যারা কাস্টমাররা আছে তারা যদি দেখতে চায় তখন তাদেরকে ইনবক্সে আমি সেন্ড করে দিই, কিংবা আমাদের ওয়েবসাইটেও জনরা আছে আলাদা করে, যেখানে ঢুকে তারা দেখতে পাবে। সো এটার পাশাপাশি আমাদের রাস্তার পথ কুকুর যারা আছে তাদের ট্রিটমেন্ট এবং খাবার দাবারের পেছনেও একটা টাকা ব্যয় হয়। দেন আমাদের এতিমখানার পেছনে একটা টাকা ব্যয় হয়, যেটা আমরা কুরবানি ঈদের সময় করে থাকি। এরপরে আসলে আমাদের স্টুডেন্ট কেন্দ্রিক একটা কাজ আছে, যেখানে হচ্ছে আমরা স্টুডেন্টদেরকে ট্রেনিং করে থাকি, যাতে তারা ছোট করে হাতের কাজ কিংবা কিছু জিনিসে যদি একটু করেও কিছু ইন্টারেস্ট থাকে, তারা যাতে সে কাজটা শিখে আমার কোম্পানিতে জয়েন করতে পারে এবং সেখান থেকে ভালো টাকা কামাই করতে পারে। এই হচ্ছে আমার 4টা প্রজেক্ট। আপনি শুধু এই পজিটিভ চিন্তাটাই করেন নাই, আপনি আপনার গ্রাহকদেরকেও কিন্তু এই মহৎ উদ্যোগে সামিল করেছেন, যে তারা চাইলে এটাতে প্রত্যেকটা প্রোডাক্ট তারা কিনছে এবং তারাও কিন্তু এই মহৎ কাজের একটা অংশীদারিত্ব পাচ্ছে। এটা অসাধারণ একটা উদ্যোগ। আসলে ফারজানা, আমরা সামাজিক মানুষ তো সবাই, কিন্তু সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সবাই তো কাজ করে না। আপনি যে কাজটা করছেন, আমি মনে করি আমরা নারী এখান থেকে একটা অনুকরণীয় শিক্ষা নিতে পারি আমাদের নিজেদের জীবনে। আপনি আপনার উদ্যোগের পাশাপাশি আরও কয়েকটি কমিউনিটিতে জড়িত আছেন, সেখানেও আপনি বড় একটা রোল প্লে করছেন। যদি বলি ই ক্লাব, জেসিআই, ডিসিসিআই, এই কমিউনিটিগুলো কি আসলে আপনার উদ্যোগের প্রসারে কাজে এসেছে, কিংবা এই নেটওয়ার্কিংগুলো আসলে উদ্যোগ জীবনের ব্যস্ততাকে সামলে আপনি কিভাবে হ্যান্ডেল করেন, সেটা নিয়েও একটু জানতে চাইব। অবশ্যই, কারণ আমি মনে করি নেটওয়ার্কিং সবচাইতে বড় অ্যাসেট একটা উদ্যোক্তার কাছে। কারণ যত নেটওয়ার্কিং করব তখন কিন্তু আমরা ইজিলি মার্কেটিং করতে পারছি আমাদের প্রোডাক্টে, এবং তার সাথে সাথে আমরা আমাদের প্রোডাক্টকে কত দূর নেওয়া যায় তা নিয়েও আমরা আইডিয়া পাই। কারণ আমাদের ধারাবাহিকতাভাবে শিখে যেতে হয়, বুঝে যেতে হয় নতুন কি ডিমান্ড করছে, একটা কালচার কি চাচ্ছে, একটা অ্যাসোসিয়েশন কি আমাকে দিতে পারবে, তার থেকে বেশি হয় যে অ্যাসোসিয়েশনকে আমি কি দিতে পারবো যেটাতে ওই অ্যাসোসিয়েশনে মানুষ আরও অ্যাড হবে, যাতে ওই জিনিসটা সে অ্যাভেল করতে পারে। যেমন অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা লোন পেয়ে থাকি, অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা গাইডলাইন পেয়ে থাকি, অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা মেন্টরিং পেয়ে থাকি। যে মেন্টরিং পার্টটা আমাদের উদ্যোক্তাদের অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট। উইদাউট এনি মেন্টর, আমি বলবো না একজন, একাধিকজন হওয়া উচিত। কারণ সবসময় যে একজন সঠিক হবে এটাও নট নেসেসারি। সো একাধিক পার্সন হওয়া উচিত, যাতে নিজের ব্রেনে জিনিসগুলোকে নিয়ে আমরা আমাদের মতন যেটা বেটার ফিল হয় এবং যেটা বেটার আমরা মনে করি যে না কারো ক্ষতি হচ্ছে না, আমি কারো ক্ষতির কারণ হচ্ছি না, কেউকে আমি কিছু করছি না, তার মানে এটা বেটার। এভাবে করে করে নিজে ডিসিশন করে নিজের আয়নাতে নিজেকে যখন মনে হবে যে না আমি নিজেকে দেখতে পাচ্ছি, তার মানে ইউ আর রাইট। ওই জায়গা থেকে যারা গাইড করবে সেই মানুষগুলোকে সাথে রেখে তারপরে কাজ করতে হবে। সো অ্যাসোসিয়েশনে না গেলে মেন্টরও খুঁজে পাওয়া যায় না, এটা বলতেই হয়। আপনার আরেকটি উদ্যোগ ইন্টার ইভেন্টস সম্পর্কে খুব সংক্ষেপে একটু জানতে চাইব। ইন্টার ইভেন্টস আসলে আমার অ্যাসোসিয়েশনে আসার পরেই শুরু হয়েছে। কারণ আমার মনে হয়েছে যে কর্পোরেট ইভেন্টসগুলো অ্যালাইন করা, এটা আমি আমার ছোটোকালে দেখা গেল যে আমার বড় ভাই বোনদের কিংবা বন্ধুর বিয়ে অ্যারেঞ্জ করেছি, বার্থডে অ্যারেঞ্জ করেছি। এখান থেকে আমার কাছে মনে হয়েছে আচ্ছা একটা কিছু অ্যারেঞ্জ করার যে ক্যাপাসিটিটা সেটা আমার ভিতরে আছে। এরপরে অ্যাসোসিয়েশনগুলোতে জয়েন করার পরে আমাদের তো এক একজনের এক এক রকম রোল থাকে, কাজ থাকে। যেমন আমি ই ক্লাবে কিছু সময় প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি, তারপর আমি কর্পোরেট অ্যাফেয়ার্সের ডিরেক্টর ছিলাম, ই ক্লাবের আমি ফাউন্ডার মেম্বার। সো ফাউন্ডার মেম্বার হয়ে বসে থাকলে তো হবে না, কাজ করতে হয়। সো কাজ করতে যেয়ে দেখেছি যে হ্যাঁ আমি অ্যালাইন করা কিংবা একটা যদি সেমিনার কল করি, সেমিনারটা সাজাই, ওটাতেও মানুষজন ইন্টারেস্ট দেখায়, কারণ সাজানোটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস এবং সেটাকে মেনটেন করা। সো এইভাবে অনেকগুলো কাজ আমি জেসিএসেও সেম কাজ করছি, আমি ডিসিসিএতেও এখন চেষ্টা করছি কতটুকু আস্তে আস্তে করার জন্য। কারণ এখানে তো আমাদের এসএমইর উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করা হয়, এটা বড় একটা ডেভেলপমেন্ট সেক্টর ডিসিসিআইয়ের পার্টটা। সো আমি একদম ছোট্ট একজন ক্ষুদ্র উদ্যোক্তা, আমি আমার জায়গা থেকে ট্রাই করছি।
আহ, আমার মনে হয় যে উদ্যোক্তাদের অনেক কিছু করা উচিত, কারণ আমার ব্যবসা ছোট হতে পারে কিন্তু আমার ভেতরে শেখার অনেক 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 বেশি ক্ষুধা। অ্যান্ড আমি চাই যে শিখতে শিখতেই একটা মানুষ বড় হয় এবং শিখতে শিখতে আমি আরেকজনকে শেখাতে পারি। কারণ দেখা যায় যে একটা জিনিস আমি শিখলাম অ্যান্ড মনে হলো যে সেটা আমার কাজে আসতেছে না, বাট আমার পাশের জনের কাজে আসতেছে, তো অবশ্যই বলতে হবে। তো সেখান থেকে আমার ফিল হলো যে অর্গানাইজ করা টাইপের কিছু একটা জিনিসের সাথে আমার ইনভলভ হওয়া উচিত। সেখান থেকে কর্পোরেট যে ইভেন্টসগুলো অ্যারেঞ্জ করা হয় সেটা আমার ইন্টার ইভেন্টের মাধ্যমে আমি করি। আজকের ফারজানাকে কয়েক বছর পর, কিছুদিন পর কোথায় দেখতে চান? আমি আসলে আমাকে ইন্টারন্যাশনালি দেখতে চাই, যাতে আমি বাংলাদেশের উদ্যোগ এবং উদ্যোক্তাদেরকে রিপ্রেজেন্ট করতে পারি। অসাধারণ। আমরাও চাই আপনার সেই ইচ্ছাটা অবশ্যই পূরণ হোক। আর ক্রাফটিমেশন নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? ক্রাফটিমেশনকে ফুল দমে ইন্টারন্যাশনালি মেড ইন বাংলাদেশ হিসেবে পরিচিত করতে চাই, এটাই হচ্ছে আমার একমাত্র চাওয়া। শুভকামনা রইল আপনার উদ্যোগের জন্য। এই সেক্টরে আমাদের এখনকার তরুণ তরুণী যারা আছে, যারা কাজ করতে চায়, তাদের জন্য কোনো পরামর্শ থাকবে? অবশ্যই, কারণ আমার মনে হয় যে একটা ইয়াং জেনারেশনের বাচ্চা কাচ্চারা দেখা যায় যে পড়ালেখার পাশাপাশি তারা কিছু ফ্রি সময় পায়, তখন যদি তাদের ভিতরে এই ধরনের শৈল্পিক ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই সেটাকে কাজে লাগাতে হবে। কারণ আমার মনে হয় আমি যদি আরও আগে থেকে শুরু করতে পারতাম তাহলে হয়তো বা আরও মানুষকেও হেল্প করতে পারতাম, নিজেও বড় হতে পারতাম। সো এই জিনিসটা সবসময় বলি, যখন যে যেটা ফিল করে কাজ করা উচিত, তারকে এই ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করা উচিত। তাহলে দেখা যায় মানসিকভাবেও সে অনেক রকমের সুন্দর জিনিসই থাকে, খারাপ জিনিসে যায় না। সাফল্য আপনার কাছে কি বোঝায়? অর্জন নাকি ইম্প্যাক্ট? অবশ্যই ইম্প্যাক্ট, কারণ শুধু অর্জন করলে হয় না, অর্জনের একটা ইম্প্যাক্ট থাকতে হয় যেটা মানুষটা চলে যাওয়ার পরেও থাকে। ভীষণ ভালো লাগলো ফারজানা, আজকে আপনার সম্পর্কে, আপনার উদ্যোগ সম্পর্কে আমরা জানলাম। আমরা বিশ্বাস করি নারী উদ্যোক্তারা যারা আছেন, এখনকার তরুণ তরুণী যারা আছেন, তারা এই পর্ব থেকে অনেক কিছু জানতে পারবেন। আপনার ব্যস্ততম সময়ের মধ্যে থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই ছিল আমাদের আজকের উদ্যমিনী। আগামী পর্বে আবারও নতুন কোনো উদ্যমিনী নারীকে নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত স্বপ্ন বুনে যান, শক্তি গড়ে তুলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বিটিভির সাথেই থাকুন।